হরে কৃষ্ণ। গীতা মাহাত্ম্য ভলিউম নম্বর 2। আজ শুনবেন গীতার সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ তার রাশিয়ার সবচেয়ে যে বিচারপতি, সবচেয়ে প্রধান বিচারপতি, তাকে বিচার দেওয়া হয়েছিল এই ইসকন, এই যে হরে কৃষ্ণ যে মুভমেন্ট, এই রাশিয়ায় যখন প্রচার হচ্ছিল। আপনাদের যদি কোনোদিন সম্ভব হয় না, একটা বই আছে সল্টেড ব্রেড, ভগবানের নামে না, সল্টেড বানানো নোনতা রুটি, এই লবণ দিয়ে দিয়ে রুটি বানাতো, দিয়ে দিয়ে ইসকন ভক্তদেরকে খাওয়াতো, আর খেয়ে তাদের দাঁত সম্পূর্ণ চলে যায়, তারা অন্ধ হয়ে যায়। বাইরে এমন অত্যাচার করে বিশ্বের ইতিহাসে এইরকম অত্যাচার কেউ কোনোদিন কাউকে করেনি। কাদেরকে করেছে? ইসকন ভক্ত, ভারতীয় না, বিদেশিদেরকে। জানেন না, এই দরজার এর ভিতরে আঙুলগুলো দিয়ে ছিদ্র করতো, থেতো করে দিত, গরম আয়রন নিয়ে মুখে চেপে ধরতো, হাড়ি থাকতো, হাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে কাঁচ দিয়ে বন্ধ করতো, কাঁচের দিয়ে সুইচ মারতো, আগুন হয়ে যেত, চটপট করে মরতো। মায়ের সামনে সন্তানকে কিভাবে মেরে দিয়েছেন, এত অত্যাচার করেছে যার, এবং কত ভক্তকে তাদের ইঞ্জেকশন দিত। কি ইঞ্জেকশন? এমন একটা পয়জন ইঞ্জেকশন, ও শুধু লাফাবে, দাঁড়াতে পারবে না। যেমন আমরা ভীমরুল কিংবা বলতা কিংবা কোনো কিছু কামড়ালে প্রচণ্ড জলে, আরে সামনে একটা মশা কামড়ালে তাই কতই হয়। তাদেরকে এইভাবে ইঞ্জেকশন দিয়ে তারা 24 ঘন্টা লাফাতো, ছটপট করতো। কত অত্যাচার যে করেছে ওই সল্টেড ব্রেডে, জানতে পারলে বুঝতে পারবেন। কিন্তু তারা প্রতিজ্ঞা করেছিলেন, আজ যে গ্রন্থ আমাদেরকে আজ নূতন জীবন দান করেছে, তার জন্য জীবন যায় যাবে। হরিদাস ঠাকুর তো 22টা বাজারে পিটাইছিলেন, আমাদের ভক্তদেরকে 22 বছর তাদেরকে জেলে থাকতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত জেলের ভিতরেই তাদেরকে মারা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, এবং তারা মরেও গেছেন অনেকেই। জীবনকে গীতার জন্য সমর্পণ করে দিয়ে ছেড়ে দিয়েছেন। যখন রাশিয়ায় প্রচণ্ড বেগে ঝগড়া হচ্ছে, এই ইসকন তারা হলো অন্য ধরনের, আর কেজিবি মানে অনেক কিছু ছাড়িয়েছিলেন, আমাদের দেশের উগ্রপন্থী বলে। এই করে যেখানে ইসকন ভক্তদেরকে পায় তাদেরকে ধরে নিয়ে তাদের অত্যাচার করে, তাদের প্রচণ্ড মারধর করে, তাদের মেরেও দেয়। যেমন ব্রিটিশ আমার দেশে যেমন কিভাবে অত্যাচার করেছে আমার ভারতকে, দেশের শাসন, শোষণ, দলিত, শোষিত, নিপীড়িত, অত্যাচার, অনাচার কি করেনি তারা, ঠিক ইসকন ভক্তদের এরকম করেছিলেন। তো প্রধান বিচারপতি, তার উপর দায়িত্ব ছিল বিচারের জন্য পুরা রাশিয়ায়। তিনি বিচার করবেন কি করে? তখন ইসকনের সমস্ত গ্রন্থ কিনেছেন। কোনটা এদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, এত ভাইরাস ছড়াচ্ছে আমাদের দেশের প্রতি? তখন সে জানতে পারলো ভগবদ গীতা। সেই ভগবদ গীতা তিনি পড়া ধরলেন, পড়তে পড়তে তার এত ভালো লাগলো, আরো যত ইসকনের গ্রন্থ আছে সব নিলেন, পড়েন। আর তিনি কোর্টে যান। আর তিনি যখন কোর্টে চলে যায়, তার ছেলে, একটাই ছেলে, উনি ওই গ্রন্থগুলো পড়ে। আবার বাবা আসলে তিনি পড়া ছেড়ে দেয়। এই করতে করতে অত্যাচার বেড়ে যাচ্ছে দিনকে দিন, আর প্রচারও ঠিকভাবে। যেমন একটা জিনিস দেখবেন, কোনো একটা বিবাহিত বউ, স্ত্রী যদি অন্য কোনো পর পুরুষের সাথে প্রেম থাকে, তাহলে কি করবে? যাই কাজ না করুক কেন, ওই পুরুষের প্রতি তার মন থাকবে। অনেক মারধর অত্যাচার করলেও প্রেমটা আরো গাঢ় হয়, বাধা পেলে গাঢ় হয়। ঠিক যত ওরা বাধা দিচ্ছে, যত অত্যাচার করছে, তত আমাদের ইসকনের প্রচার খুব বাড়ছে। এরপরে হঠাৎ বিচারপতি একদিন অফিস থেকে এসে দেখে, কোর্ট থেকে, আরে আমার ছেলে নেই, কোথায় ছেলে? ছেলে খুঁজে পায় না, খুব চার, প্রধান বিচারপতির ছেলে হারিয়ে গেছে মানে বোঝা যায়। খোঁজ পড়ে গেল, খোঁজ করতে দেখে যায় ইসকনে গিয়ে মাথা নেড়া করে, তিলক পরে, হরে কৃষ্ণ জপ করে ওই প্রচার করছে। ও প্রচারের জন্য নেমে গেছে ছদ্মবেশে। প্রথমে ইসকনে জানতে পারলো, গোয়েন্দারা চেক করলো, তারপর করে কি সেটাও তিনি দেয়। ও দেখে ভগবদ গীতা প্রচার করা শুরু করে দিয়েছে। এরপরে পরের দিন ফাইনাল বিচার। তখন আসলেন, এসে তিনি অত্যন্ত বিষণ্ণ বদনে, ছেলের সংবাদ পেয়েছেন, ছেলেকে আনতে গেছিলেন। ছেলে বাবাকে এমন পাঠ পড়িয়েছে গীতার উপরে, সে বাবার কত পড়েছে। বাবা যখন অফিসে যেতে, তো সারাদিন গ্রন্থই পড়তো প্রভুপাদের, বিশেষ করে ভগবদ গীতা। তখন কোর্টে দুই পক্ষে উকিল হয় এরকম না, ছেলে আর বাবাতেই আজ তর্ক হচ্ছে, বিচার হচ্ছে। কি আইন বইকে নিয়ে না, গীতা বইকে নিয়ে। আর এই গীতা বইকে নিয়ে আইন করতে করতে দেখে বাবা হেরে যাচ্ছে, ছেলে তার থেকে আরো বেশি জ্ঞান অর্জন করেছে। বিশেষ করে নেশা না করা, জুয়া না খেলা, আমিষ না খাওয়া, আর অবৈধ মেলামেশা না করা, এটা সমাজের জন্য সবচেয়ে উপকারিত কাজ। ইসকন ওটা করছে। তারা পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভান, তামাকে, গুটকি, খৈনি, চা, কফি কোনোদিন খায় না ইসকন ভক্তরা। এটাই শিখায় সারা জগৎকে।
তাস পয়সা লুডু লটারি থেকে শুরু করে কোনো জুয়া খেলেন। চিন্তা করুন তো, যুধিষ্ঠির মহারাজ মতো ব্যক্তি জুয়া খেলে কি হয়ে গেলেন। আজ নেশা করে যারা, তারা ভাই তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে কাউকে দেখে না, যারা নেশা শুধু বোতলকেই দেখে। আর আমাদের দেশে আরেকটা হচ্ছে কি, অবৈধ মেলামেশা। না, বৈধ ঠিক আছে, স্বামী স্ত্রী ঠিক আছে, অবৈধ মানে ইলিগাল। আরেকটা হলো কি না, আমরা সম্পূর্ণ রকম শুদ্ধ শাকাহারী। তো যাই হোক, যখন কথা হচ্ছে, কথার ভিতরে তখন যখন বাবা দেখছে আর আমি ওর সঙ্গে পেরে উঠছি না, তার পরের দিন কোর্টে বিচার হবে। ফাইনাল, ইসকন সত্যি কি একটা যথার্থ সৎ পন্থা এবং সৎ রাষ্ট্র এবং সৎ সংস্থা, না অসৎ সংস্থা, না উগ্রপন্থী। তখন কোর্টে গিয়ে আজ জজ প্রথমেই বললেন, ইসকন ইজ বোনাফাইড সোসাইটি, ইসকন ইজ বোনাফাইড মুভমেন্ট। আচ্ছা, ইসকন একটা যথার্থ সৎ এবং অত্যন্ত মহত্বপূর্ণ, সমাজের জন্য বিশেষ উপকারিত এক সংস্থা। এনাকে এই আমাদের দেশে এনাদেরকে প্রচারের জন্য, এদের সংস্থাকে বাড়ানোর জন্য, ফেলানোর জন্য, প্রসার এবং বিস্তার করার জন্য সুযোগ দেওয়া উচিত বলে তিনি আজ ইসকনকে কি করে দিলেন না, অনুমতি দিলেন। সেই জন্য ইসকনের ওখানে রাশিয়াতে লাগানো ছিল তিলকের চিহ্ন, হরে কৃষ্ণ রাশিয়া বলে। আর ওই চিহ্নের ভিতরে কাস্তে হাতের তাড়ার ভিতরে তিলক চিহ্ন দেওয়া ছিল। এটা হলো এক বিশেষ মাহাত্ম্য। এরপরে শুনবেন আরো গুরুত্বপূর্ণ ইসকন গীতার মাহাত্ম্য। প্রভুপাদের গীতা পড়ে বিদেশিরা কে কি ছিল এবং কিভাবে এই ভগবত ভক্তিতে আসলেন। হরে কৃষ্ণ। ও শুধু তাই না, এরপরে ওই জজ হরে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এটা একটা ভাইরাস রোগ হয় না, আমাদের করোনা ভাইরাস, এর ধরলে ওর ধরলে ধর। তো ইসকন ভক্ত একটা ভাইরাস। প্রথমে একটা গ্রামে ভক্ত হবে, তার 2-4 জনের ভক্ত করবে, তারপর পরিবারের লোক ভক্ত করবে, তারপর গ্রাম ভক্ত করে দেবে। ঠিক সেরকমই তো এটা হলো প্রভুপাদের গীতার মাহাত্ম্য। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।